পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। যুক্তরাষ্ট্রের অভিনন্দন। রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের ধরতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং ভাসমান দুটি এলএনজি টার্মিনাল ফের চালু। বেড়েছে গ্যাস সরবরাহ। সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানালেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে স্বাস্থ্য খাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। দ্বীপ জেলা ভোলার সঙ্গে মূল ভূমির সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য এখানকার মানুষকে দীর্ঘদিন ধরে সম্পূর্ণভাবে নদীপথ ও লঞ্চ বা ফেরির উপর নির্ভর করতে হয়। এ রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল, রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। শনিবার তেজগাঁয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক ও 3টি ছোট সেতু নির্মাণ করতে হবে। এজন্য প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুই কমবে। এদিকে স্বাস্থ্য খাতকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন দায়িত্বের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। শপথের পরের দিন শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্বাধীন বাংলাদেশের চিরস্থায়ী শ্রদ্ধার প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এই সময় নীরবতার আবহে বেজে ওঠে বিহগলের সুর। পরে 3 বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। নতুন রাষ্ট্রপতির এই কর্মসূচি প্রমাণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়বদ্ধতাই মূল চালিকা শক্তি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্কে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আর সব বাধা পেরিয়ে গতিশীল রাষ্ট্র গড়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানালেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী। একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উন্নয়নের জন্য মন্ত্রিসভায় রদ বদল করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট ১,৫০০ মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটা আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। পাশাপাশি সকলে সহযোগিতা করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহিরুদ্দিন স্বপন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। সম্প্রতি হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এস.এম. রফিক। গেল 17 আগস্ট রাতে রোগী দেখে বাসা ফেরার পথে চাঁদার জন্য দুর্বৃত্তদের হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসাদুর রহমান। এই ঘটনা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হামলার জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। 18 তারিখ থেকে আজকে 22 তারিখ, এর 2 দিন আগেই সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কেউ তাদের প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না,
অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি পুলিশের এখানে একটু প্রশংসাই করি, তারা 48 ঘন্টার মধ্যেই যে মূল হোতা তাকে ধরতে পেরেছে। SM রফিক, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের উপর হামলা ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসকদের উপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থার সংকট সৃষ্টি হতে পারে। সারা দেশে চিকিৎসক নিপীড়নের প্রতিবাদে শনিবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। হামলাগুলো চলছে, এর উদ্দেশ্য কি সেটি আপনাদেরকে বুঝতে হবে। এর উদ্দেশ্য কিন্তু একটি স্পষ্ট, কারণ আমাদের দেশের যে চিকিৎসা সেবা, সেই সেবার জন্য মানুষ যখন আসেন তখন তারা কিন্তু আস্থার নিয়েই কিন্তু এদেশের চিকিৎসা সেবা কিন্তু নিচ্ছেন। সেই চিকিৎসা সেবায় যে আস্থার সংকট তৈরি করার জন্য, কৃত্রিম একটি সংকট তৈরি করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। প্রায় 1 মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি LNG টার্মিনাল আবার চালু হয়েছে। ফলে মধ্যরাত থেকেই নতুন করে LNG সরবরাহ শুরু হচ্ছে। এতে দেশের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরের দিকে LNG বাহী একটি কার্গো মহেশখালীর সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জি টার্মিনালে পৌঁছয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী ওই সময় LNG থেকে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ঘন্টায় 581 মিলিয়ন ঘনফুট। ওই দিন বিকেলে 4টার দিকে তা বেড়ে 686 মিলিয়ন ঘনফুটে পৌঁছয়। সরকার জ্বালানি সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে DCCI আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। তবে রাতারাতি এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। শামুজ্জামান চৌধুরীর রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও $501 বিলিয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমেছে 4.14%। সব মিলিয়ে চরম চাপে দেশের অর্থনীতি। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ কমে যাওয়ায় শঙ্কা বাড়ছে সামগ্রিক প্রবৃদ্ধি নিয়ে। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে উঠে আসে অর্থনীতির সংবেদনশীল চিত্র। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্যে বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তি জ্বালানি ব্যয়ে অর্থনীতিতে চাপ বাড়ছে। তাই LDC উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বাড়ানো ও দ্রুত FTA করতে হবে। জাতীয় বাজেটের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণের অতীতের ধারা অতিক্রম করতে পারে কিনা তার উপর। GDP রেশিও এখনো সাস্টেনেবল লেভেলে আছে 41%, কিন্তু আমাদের ডেট পেমেন্ট ক্যাপাসিটি is getting more and more under pressure. আর প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রানীতি সংস্কারে তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা জানান, বিপজ্জনক ঋণ ঝুঁকির মধ্যে আছে দেশ। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। ইউনিভার্সিটি পাশ করে একটা ছেলে যদি বা মেয়ে ইজি বাইক চালাচ্ছে, ওটা তো কর্মসংস্থান। বাট ইজ দ্যাট দ্য ফিউচার উই আর লুকিং ফর? সো রিয়েল ক্রাইসিস হচ্ছে যেই ধরনের কর্মসংস্থান দরকার, প্রোডাক্টিভ কর্মসংস্থান, সেগুলো তৈরি হচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে একাধিক FSRU, অফশোর গ্যাস অনুসন্ধান ও 3 মাসের জ্বালানি মজুদের উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমাদের দেশ অপারেট করতেছিল। এনার্জি সিকিউরিটি ইজ এ প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। ব্যাংকিং খাতে কাঠামোগত সমস্যার সমাধানে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেপ্টেম্বর 1 তারিখ থেকে উইল বি রোলড আউট। আপনারা যারা আছেন, আমি মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছি, প্লিজ ওয়ার্ক উইথ ইউর ব্যাংকস। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল, তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পকে উৎসাহিত করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ডিসপ্লে ও সেল সেন্টার উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প চালু হলে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হবে। অন্যান্য যেসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করেন তার অনেকগুলির তুলনায় সৌর বিদ্যুৎ এখন অধিকতর সাশ্রয়ী হয়ে এসেছে। তো আগামী দিনে আমরা সরকার ইতিমধ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা, আপনার রুফটপ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে ইনশাল্লাহ আগামী দিনে সেটার সুফল আমরা দেখব। চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে হাঁটুর চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ছাড়া আধুনিক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। অনুষ্ঠানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের এই সুপার স্পেশালাইজেশনের যুগে আপনারা এআই নিয়ে চলবেন, আর এআই এর যুগে যদি আপনি এখন পিছনে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো অবস্থাতেই আমাদের যে চ্যালেঞ্জ, আমাদের যে হেলথের রিকোয়ারমেন্টস, এটার সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। দিস গভর্নমেন্ট ইজ কমিটেড ফর দি বেটার হেলথ কেয়ার অফ দিস পিপল অ্যান্ড দি সিটিজেন অফ দিস কান্ট্রি। ডেঙ্গু ও হামের উদ্বেগ যেন কাটছেই না। এই রোগে প্রাণহানি ছাড়িয়েছে 900-র বেশি, আর এডিস মশাবাহিত রোগে মারা গেছে 70 জনেরও বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাহক মশার বিরুদ্ধে ব্যক্তি থেকে সর্বস্তরের সমন্বিত প্রতিরোধ করার পরামর্শ দেন চিকিৎসকরা। আর হামের ক্ষেত্রে টিকা গ্রহণ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হাসপাতালের বিছানায় কাতর শিশু, হামে আক্রান্ত শিশুটির অপেক্ষা চিকিৎসা শেষে বাড়ি ফেরার। গেল 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 831 শিশুর, আর নিশ্চিত হামে প্রাণ গেছে 99 জনের, অর্থাৎ হামও এর উপসর্গে 930 শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তারপর আপনার জ্বরের 3-4 দিন পর গুটি গুটি যেই গোটাগুলো উঠে, ওটা ওঠার পরে আপনার আরও নতুন নতুন সমস্যা দেখা দেয়, যেমন কাশি, শ্বাসকষ্ট। হাম আর নিউমোনিয়া, ওর নিউমোনিয়ার জন্য তো দেখা গেছে ফুসফুসে ইনফেকশন তো ছিলই। হামের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার উচ্চ ঘনত্ব, মশা নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটি বছর জুড়েই আতঙ্ক ছড়াচ্ছে। বর্ষাকালে আক্রমণের মাত্রা বেড়ে গেলেও বছরের অন্যান্য সময়ে রোগী শনাক্ত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 2000 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। কি স্প্রে করে টুকটাক, ওগুলো তো কোনো কাজ হইতে তো দেখি না। তো কাজ হইলে কি এভাবে মশা হয়, রোগী হয়? আমাদের প্রতিবেশী যারা আছে এদের খোঁজ খবর নিলে দেখা যায় হচ্ছে গিয়ে 10 জনের মধ্যে 3 জনের ডেঙ্গু। আমাদের কাজিন বা কলিগ যারা আছে এদের খোঁজ খবর নিলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপটা খুব, সাথে একটা অ্যাড হচ্ছে টাইফয়েড। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা বাড়ার আগেই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া জরুরি। ডেঙ্গু মশা দিয়ে হচ্ছে, তাহলে মশক আমরা যদি নিধন করতে পারি, আর সিটি কর্পোরেশন তো কাজ করছে, সাথে ব্যক্তি উদ্যোগে নিজ দায়িত্বে কিন্তু সবাই মিলে একসাথে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। অপুষ্টি এবং টিকার ঘাটতি দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি। পুষ্টির শিকার বাচ্চাগুলো কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এবং তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার পরে অথবা তীব্র ডায়রিয়া হয়ে বাচ্চারা কিন্তু মারা গেছে। তা অবশ্যই হামের ক্ষেত্রে ভ্যাকসিনটা দিবে, রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সঠিক সময়ে টিকা এবং পুষ্টি নিশ্চিত করা গেলে বহু শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না বলে মনে করছেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শনিবার দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। সিলেটের ওসমানী নগরে তেলবাহী ট্রাঙ্ক লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। ঢাকা নাটোর মহাসড়কে বাস চাপায় 2 এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারীর মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় অন্তত 13 জন গুরুতর আহত হয়েছে। তাসিন তারিনের প্রতিবেদন।
শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাঙ্ক লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ 4 জন নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তেলবাহী ট্রাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালক সহ 7 যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 4 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 7 জন যাত্রী সেখান থেকে উদ্ধার করি এবং সেখানে ছিল 3 জন শিশু আর 1 জন বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক মহিলা, 2 জন পুরুষ। এটা ছোট মেয়েটা গাড়ির মাঝে মারা গেছে, পিছিয়ে যে মহিলা গাড়ির মাঝে মারা গেছেন তাই মানে তুলার আগে আমরা মৃত দেখছি। আর বাদ বাকি তো দেখলাম, আপনারা তো নিজেও দেখা রাখিতে হয়েছে না হয়েছে। 4 জনকে আমরা অলরেডি ডেড ডিক্লেয়ার করেছি আর 3 জন ক্যাজুয়ালিটিতে ভর্তি আছে। ওরা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে, ওদের সবার অবস্থা আশঙ্কাজনক। নাটোর ঢাকা মহাসড়কে বাস চাপায় সাব্বির ও আবু সাহিদ নামে 2 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান। মারা যাওয়া 2 জনের মধ্যে একজন ভ্যান চালক ও অপরজন যাত্রী। নিহত সাব্বির সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের জয়নগর এলাকার জমশেদ আলীর ছেলে এবং আবু সাহিদ একই ইউনিয়নের বনকুড়ি এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ে 2 সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দেখতে গিয়ে প্রাইভেট কার চাপায় নুরুজ্জামান আকন্দ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। এতে বিক্ষুব্ধ জনতা প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। শনিবার আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও বাকি 5 জনের মরদেহ বেনাপোল স্থলবন্দরে নিয়ে আনা হয়। এই পরিবারের ইচ্ছায় সাতক্ষীরায় বাসিন্দা রেবতী সরকারকে কলকাতাতেই সৎকার করা হয়েছে। কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শারমিন, তাদের সন্তান স্বর্ণশেষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলীর মরদেহ নিজ এলাকায় পৌঁছলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া সাভারের আহমেদ বাবু ও সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সুস্থ মানুষ চিকিৎসার জন্য সেখানে গেল, সেখান থেকে সে লাশ হয়ে ফিরল। এই বিষয়টি 2 দেশেরই দেখা উচিত। ভারত সরকারের উচিত যে এখানে দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তাদের যেন 2 দেশের পক্ষ থেকেই যথাযথ পেনাল্টি দেওয়া হয়, কম্পালসেশন করা হয়, যাতে এই পরিবারগুলো আবারও তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাঁচতে পারে। গেল 1 মাস ধরে চলা গ্যাস সংকট বিবেচনায় সরকারের কাছে 6 দফা দাবি উত্থাপন করেছে পোশাক প্রস্তুত রফতানিকারকদের সংগঠন BKMEA। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারায় এক ব্রিফিংয়ে জুন-জুলাই মাসের বিদ্যুৎ গ্যাস বিল 12 মাসের কিস্তিতে পরিশোধে ব্যর্থ হলে সংযোগ না কাটার অনুরোধ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, শিল্প কারখানায় গ্যাস সংকট বিবেচনায় গণপরিবহন বাদে বাকি সব পরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখা উচিত। গ্যাস সংকটের কারণে আমরা শ্রমিকের বেতন দিতে পারছি না বা নানা রকমের সংকটে তো আমরা আছি। তো এই পরিস্থিতিতে প্রথম দাবি হচ্ছে জুন-জুলাই মাসের, ইতিমধ্যে জুন-জুলাই মাসের যে গ্যাস বিল, আমাদের গ্যাস বিদ্যুৎ বিল এসেছে, সেই বিলগুলি আগামী 12 মাসের কিস্তিতে পরিশোধ করার একটা ব্যবস্থা যেন করে দেওয়া হয়। খেলার খবর। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে নতুন গ্যালারি, ড্রেসিং রুম সহ অবকাঠামো উন্নয়নে দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একই সঙ্গে প্রথম ধাপে দেশের 10 জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। শনিবার হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের যে 4599টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই, যাতে আমরা 5 বছর পরে আমরা খেলাধুলার একটি পরিবেশ তৈরির মাধ্যমে আমরা যে সামাজিক পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন যাতে আমরা নিশ্চিত করতে পারি।
শেষ করব সংবাদ, তবে চাপার আগে শিরোনামগুলো আবার একবার। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা, যুক্তরাষ্ট্রের অভিনন্দন। রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের ধরতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং ভাসমান দুটি এলএনজি টার্মিনাল ফির চালু, বেড়েছে গ্যাস সরবরাহ। সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।